এই কাহিনী শুরু হয় এক গহীন অরণ্য নীলগিরি থেকে, যেখানে মানুষের পায়ের ছাপ খুব একটা পড়ে না। প্রচলিত আছে এই বনের গভীরে এক প্রাচীন শিব মন্দির রয়েছে, যা হাজার বছর ধরে এক মায়াবী নাগ বংশ রক্ষা করে চলেছে। আরিয়ান সেই নীলগিরি বনের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছিল একটি হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজে। এক পূর্ণিমা রাতে ঘন জঙ্গলের ঝোপঝাড় পার হয়ে সে যখন এক ঝর্ণার ধারে পৌঁছালো, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। ঝর্ণার স্ফটিক স্বচ্ছ জলের নিচে এক অপূর্ব সুন্দরী নারী স্নান করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চাঁদের আলো যখন তার শরীরে পড়ছে, তখন তার ত্বক হীরের মতো চকচক করে উঠছে। আরিয়ান মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। হঠাৎ একটি শুকনো ডাল ভাঙার শব্দে মেয়েটি ঘুরে দাঁড়ালো। তার চোখের মণি সাধারণ মানুষের মতো নয়, বরং বিড়ালের চোখের মতো সোনালি এবং তীক্ষ্ণ। মুহূর্তের মধ্যে মেয়েটি একটি বিশালাকার শ্বেত সাপে পরিণত হয়ে গেছে। আরিয়ান ভয় পেল না, বরং এক অদ্ভুত মায়ার টান অনুভব করলো। এটাই ছিল আরিয়ান এবং নাগিন চন্দ্রিকার প্রথম দেখা। পরবর্তী কয়েকদিন আরিয়ান সেই ঝর্ণার ধারেই পড়ে রইল। চন্দ্রিকা বুঝতে পারল এই মানুষটি সবার মতো না। সে মানুষের রূপ নিয়ে আরিয়ানের সামনে এলো। তাদের মধ্যে গড়ে উঠল এক নিষিদ্ধ, এক গভীর ভালোবাসা। চন্দ্রিকা আরিয়ানকে জানালো যে সে সাধারণ কোনো নারী নয়, সে হলো এই বনের নাগ বংশের রাজকুমারী। আরিয়ান তার প্রেমে পড়ে গেল। একদিন পাহাড়ের এক গোপন গুহায় চন্দ্রিকা আরিয়ানকে নিয়ে গেল। সেখানে লুকানো ছিল পৃথিবীর সব থেকে রহস্যময় বস্তু, নাগমণি। চন্দ্রিকা বলতে শুরু করলো নাগমণির সেই রহস্য যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। আরিয়ান, এই নাগমণি সাধারণ কোনো পাথর নয়। হাজার বছর ধরে যখন কোনো শ্রেষ্ঠ নাগ বা নাগিন শিবের আরাধনা করে এবং শত বছর পর্যন্ত নিজের বিষকে হজম করে হৃদয়ে ধারণ করে, তখন সেই বিষয় ঘনীভূত নীল রঙের এক জ্বলজ্বলে মণিতে পরিণত হয়। এই মণির তিনটি অলৌকিক ক্ষমতা আছে: অমরত্ব, অদৃশ্য জগৎ, আলোর উৎস। কিন্তু একটি অভিশপ্ত দিকও আছে। যদি কোনো মানুষ লোভের বশে এই মণি স্পর্শ করে, তবে নাগ বংশের আদি রাজা তক্ষক এর অভিশাপে সেই ব্যক্তি এবং তার 7 পুরুষ ভস্ম হয়ে যায়। কেবল শুদ্ধ মনের মানুষ এবং নাগ বংশের জীবনসঙ্গী একে স্পর্শ করতে পারে। আরিয়ানের অজান্তেই এক তান্ত্রিক তাদের পিছু নিয়েছিল। সে চেয়েছিল নাগমণি চুরি করে অমর হতে। পূর্ণিমার রাতে যখন চন্দ্রিকা এবং আরিয়ান নাগমণির সামনে বসেছিল, তখন ভৈরব বাবা তার কালো জাদুর সাহায্যে নাগ বংশের ওপর আক্রমণ করে। সে আরিয়ানকে বন্দি করে এবং চন্দ্রিকাকে বাধ্য করে নাগমণি বের করে দিতে। আরিয়ান বুঝতে পারল নাগমণি হাতছাড়া হওয়া মানে পুরো প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া। সে নিজের জীবনের তোয়াক্কা না করে ভৈরব বাবার উপর ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধের এক পর্যায়ে ভৈরব বাবা যখন আরিয়ানকে মারতে উদ্যত হলো, তখন চন্দ্রিকা তার ভয়ঙ্কর নাগিন রূপ ধারণ করলো। তার এক ছোবলেই তান্ত্রিক বিষাক্ত রক্ত কালো হয়ে গেল। কিন্তু ততক্ষণে আরিয়ান মারাত্মকভাবে আহত হয়েছে, তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে। চন্দ্রিকা ডুকরে কেঁদে উঠল। সে জানতো আরিয়ানকে বাঁচানোর একটাই উপায় আছে। সে নাগমণির সমস্ত শক্তি আরিয়ানের হৃদয়ে ঢেলে দিল। নাগমণির শক্তিতে আরিয়ান জীবন ফিরে পেল, কিন্তু চন্দ্রিকা তার অলৌকিক শক্তির অনেকটা হারিয়ে ফেলল। নাগমণিটি চিরতরে বিলীন হয়ে গেল আরিয়ানের শরীরের ভেতর। তাকে অর্ধেক মানব এবং অর্ধেক নাগের শক্তি দিল এবং তারা পুনরায় মিলেমিশে জীবনযাপন শুরু করলো। আরিয়ান এবং চন্দ্রিকার কাহিনী কেবল ওই একটি রাতের যুদ্ধের মাধ্যমে শেষ হয়নি, বরং সেখান থেকে শুরু হলো এক নতুন, আরও গভীর রহস্যের অধ্যায়। আরিয়ানের শরীরের ভেতর এখন নাগমণির তেজ জ্বলছে, যা তাকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। নাগলোকের আহ্বান ও রহস্যময় ছায়া।
আরিয়ানের শরীরে নাগমণি প্রবেশের পর তার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে গেল। সে এখন মাটির নিচের চলাফেরা করা পিঁপড়ার শব্দও শুনতে পায়। কিন্তু এর সাথে সাথে শুরু হলো এক অসহ্য যন্ত্রণা। প্রতি অমাবস্যায় আরিয়ানের শরীরের শিরাগুলো নীল হয়ে যায় এবং তার পিঠে আঁশের মতো দাগ দেখা যায়। চন্দ্রিকা বুঝতে পারল নাগমণি একজন মানুষের শরীরে বেশিক্ষণ থাকতে পারে না যদি না তাকে নাগলোকে নিয়ে গিয়ে বিশেষ অভিষেক করানো হয়। কিন্তু নাগলোকে কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ। একদিন রাতে তারা যখন বনের গভীরে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। কোনো মেঘ ছাড়াই বাজ পড়তে শুরু করলো। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একদল কৃষ্ণনাগ। তারা সাধারণত সাপ নয়, তারা হলো নাগ যোদ্ধা। তাদের নেতা কালনাগ অট্ট হাসি দিয়ে বলল, রাজকুমারী চন্দ্রিকা, তুমি একজন তুচ্ছ মানুষের শরীরে আমাদের পবিত্র নাগমণি স্থাপন করেছ। এর শাস্তি মৃত্যু। পাতালপুরীর যাত্রা। আরিয়ানকে বাঁচাতে এবং নাগমণির মর্যাদা রক্ষা করতে চন্দ্রিকা এক কঠিন সিদ্ধান্ত নিল। সে আরিয়ানকে নিয়ে পাহাড়ের এক লুকানো সুড়ঙ্গ দিয়ে নাগলোকে প্রবেশ করলো। সেখানে পৌঁছে আরিয়ানের চোখ ধাঁধিয়ে গেল। মাটির 1000 ফুট নিচে এক অদ্ভুত জগৎ। সেখানে আকাশ নেই, কিন্তু পাহাড়ের গায়ে লেগে থাকা কোটি কোটি উজ্জ্বল পাথর চারপাশকে দিনের মতো আলোকিত করে রেখেছে। সেখানে গাছগুলো হীরের মতো স্বচ্ছ, আর নদীগুলো বইছে রূপালি রঙের পারদের মতো। নাগলোকের রাজা চন্দ্রিকার বাবা বাসুকি দেব আরিয়ানকে দেখে ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, এই মানুষের রক্তে নাগমণির তেজ মিশে আছে। হয় এই মানুষকে মরতে হবে, নয়তো তাকে কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে। নাগ রাজা বাসুকি আরিয়ানকে এক প্রাচীন গুহায় নিয়ে গেলেন। সেখানে তিনি নাগমণির দ্বিতীয় এবং আরো ভয়ঙ্কর রহস্যটি ফাঁস করলেন। আরিয়ান, তুমি কি জানো নাগমণি কেন এত শক্তিশালী? সৃষ্টির শুরুতে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন নাগদের বিষ এবং অমৃতের এক ফোঁটা মিশে এই মণির তৈরি হয়েছিল। এই মণির ভিতরে লুকিয়ে আছে মহাকালের তৃতীয় চক্ষু। যদি কোনো মানুষ এই মণির পূর্ণ শক্তি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে পাথর হয়ে যাবে। তুমি ইতিমধ্যে পাথর হতে শুরু করেছো। তোমার পায়ের পাতা খেয়াল করো। আরিয়ান তাকিয়ে দেখলো, সত্যি তার পায়ের পাতা ধূসর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। এই অভিশাপ থেকে মুক্তির একটাই পথ, হিমালয়ের চূড়ায় অবস্থিত নীলকণ্ঠ গুহা থেকে মানস সরোবরের পবিত্র জল এনে নাগমণির উপর ঢালতে হবে। কিন্তু সেই পথ পাহারা দিচ্ছে মায়াবী দানব, সহস্রমুখী নাগ। মহাযুদ্ধ ও ভালোবাসার শক্তি। আরিয়ান এবং চন্দ্রিকা যাত্রা শুরু করলো। পথে তাদের বাধা দিল তান্ত্রিক ভৈরব বাবার গুরু মহাকাল ভৈরব। সে মরা মানুষের খুলি নিয়ে এক সেনাবাহিনী তৈরি করছিল। তারা চেয়েছিল আরিয়ানের বুক ছিঁড়ে নাগমণিটি বের করে নিতে। এক ভয়াবহ লড়াই শুরু হলো। আরিয়ান অনুভব করলো তার ভেতর থেকে এক আদিম শক্তি জেগে উঠেছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো। সে যখন গর্জন করলো, তখন তার মুখ দিয়ে আগুনের শিখা বেরিয়ে এলো। সে বুঝতে পারলো নাগমণি তাকে কেবল শক্তি দেয়নি, তাকে নাগমানব বানিয়ে দিয়েছে। চন্দ্রিকা তার বিশাল নাগিন রূপ ধারণ করে তান্ত্রিকের সেনাবাহিনীকে লণ্ডভণ্ড করে দিল। আরিয়ান তার তলোয়ার দিয়ে মহাকাল ভৈরবকে আঘাত করলো। তান্ত্রিকের শরীর ছাই হয়ে বাতাসে মিশে গেল। নাগমণির পূর্ণতা হিমালয়ের সেই পবিত্র জল দিয়ে যখন তারা ফিরে এলো, তখন আরিয়ান প্রায় পুরোপুরি পাথর হয়ে গেছে। চন্দ্রিকা কাঁদতে কাঁদতে সেই জল আরিয়ানের মাথায় ঢেলে দিল। এক প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। আরিয়ানের শরীরের পাথরগুলো ঝরে পড়ল। তার শরীর থেকে এক অপার্থিব নীল জ্যোতি বেরিয়ে পড়ল। নাগমণিটি এখন আর আরিয়ানের বিপদের কারণ নয়, বরং সেটি তার আত্মার অংশ হয়ে গেছে। রাজা বাসুকি খুশি হয়ে তাদের আশীর্বাদ করলেন। তিনি জানালেন এক গোপন সত্য, আরিয়ান, তুমি আসলে কোনো সাধারণ মানুষ নও। তুমি ছিলে পূর্বজন্মে এই নাগ বংশের এক মহান সেনাপতি, যে নাগমণি রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিল এই জন্মেই। তাই মণিটি তোমাকে চিনে নিয়েছে। আরিয়ান এবং চন্দ্রিকা এখন আর কেবল বনের গোপন
কোনো লুকিয়ে থাকে না। তারা এখন নাগ বংশের রাজা ও রানী। আরিয়ান দিনের বেলা মানুষের রূপে মানুষের সেবা করে, আর রাতের বেলা চন্দ্রিকার সাথে নাগ বংশের রহস্যময় জগৎ শাসন করে। নাগলোকে তখন বসন্তকাল, কিন্তু সেই বসন্ত অন্যবারের মতো নয়। পুরো নাগলোকের পাথরগুলো থেকে সুগন্ধি চন্দন ঘ্রাণ বের হচ্ছে এবং পাতাল গঙ্গার জল দুধের মতো সাদা হয়ে গেছে। চন্দ্রিকা তখন সন্তান সম্ভাবনা। আরিয়ান লক্ষ্য করলো চন্দ্রিকা যখনই কোনো গাছের নিচে বসেছে, সেই মরা গাছও মুহূর্তের মধ্যে ফুল ফুটে উঠেছে। নাগবংশের ভবিষ্যৎ বক্তা বৃদ্ধ কালজ্যোতি গণনা করে বললেন, এই শিশু সাধারণ কোনো সন্তান নয়। সে জন্ম নেবে মহাজাগতিক এক মুহূর্তে, যখন আকাশ পাতাল এক বিন্দুতে মিলিত হয়ে তার ধমনীতে বইবে মানুষের আবেগ, আর হৃদয়ে থাকবে নাগমণির অসীম তেজ। কাল রাত্রি ও ইন্দ্রনীলের জন্ম এক বিশেষ পূর্ণিমার রাতে। যখন চন্দ্রগ্রহণ শুরু হলো, তখন নাগলোকের জন্ম গুহায় এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। পুরো গুহাটি নীল আলোয় ভরে উঠল, যা আরিয়ানের শরীরের ভেতরে থাকা নাগমণি থেকে বিচ্ছুরিত হচ্ছিল। ঠিক মাঝরাতে যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ল, তখন এক কান ফাটানো গর্জনে আকাশ কেঁপে উঠল। জন্ম নিল আরিয়ান, চন্দ্রিকার পুত্র ইন্দ্রনীল। শিশুটি জন্মানোর সাথে সাথেই তার গায়ের রং ছিল নীলচে আবার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার পিঠের দিকে দুটি ছোট ছোট ডানার মতো চিহ্ন আছে। তার কপালে ঠিক আরিয়ানের মতো একটি উজ্জ্বল নীলমণির চিহ্ন অঙ্কিত ছিল। সে জন্ম নিয়েই কাঁদেনি, বরং এক মায়াবী হাসিতে পুরো গুহাকে আলোকিত করে দিয়েছিল। ইন্দ্রনীলের অদ্ভুত ক্ষমতা। ইন্দ্রনীল বড় হতে লাগলো অতি দ্রুত। মাত্র 5 বছর বয়সে সে এমন সব ক্ষমতা প্রদর্শন করলো, যা দেখে আরিয়ান ও চন্দ্রিকা অবাক হয়ে রইল। ইন্দ্রনীল রাগ করলে মেঘ ডাকত, আর সে হাসলে চারপাশ শুষ্ক মরুভূমিও সজীব হয়ে উঠত। ইন্দ্রনীলের জন্মের পর নাগ বংশের শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠল। এবার আর কোনো সাধারণ তান্ত্রিক নয়, স্বয়ং পাতাল অসুর তার নিন্দা থেকে জেগে উঠল। তার লক্ষ্য ছিল ইন্দ্রনীলকে চুরি করা, কারণ প্রাচীন পুঁথিতে লেখা ছিল, নাগ মানবের প্রথম সন্তান যদি তার হাতের স্পর্শে মায়াবী শঙ্খ বাজাতে পারে, তবে পৃথিবীর সমস্ত লুকানো ধন সম্পদ ও শক্তির চাবিকাঠি তার হাতে চলে আসবে। এক অন্ধকার রাতে যখন আরিয়ান ও চন্দ্রিকা গভীর ঘুমে মগ্ন, তখন পাতাল অসুর তার মায়া শক্তি দিয়ে ইন্দ্রনীলকে হরণ করে নিয়ে গেল অন্ধকার অতল রাজ্যে। চন্দ্রিকা শোকে পাথর হয়ে গেল, কিন্তু আরিয়ান দমল না। তার রক্তে এখন নাগমণির তেজ। সে তার পুত্রকে উদ্ধার করতে রওনা হলো। ইন্দ্রনীলকে রাখা হয়েছিল এক বিষাক্ত আগুনের কুণ্ডলীর মাঝে, কিন্তু অসুর জানত না যে ইন্দ্রনীলকে। যখন অসুর ইন্দ্রনীলকে সেই মায়াবী শঙ্খ বাজাতে বাধ্য করল, তখন ইন্দ্রনীল শঙ্খটি হাতে নিয়ে এক প্রচণ্ড ফুঁ দিল। সেই শব্দে পাতাল অসুরের কান ফেটে রক্ত বের হতে লাগলো। শঙ্খের আওয়াজ আরিয়ানের কানে পৌঁছালো এবং সে সেই শব্দ অনুসরণ করে যুদ্ধক্ষেত্রে পৌঁছালো। পিতা ও পুত্র দুজনে মিলে এক অদ্ভুত রণকৌশল তৈরি করলো। আরিয়ান তার তলোয়ার দিয়ে অসুরকে বিদ্ধ করলো, আর ইন্দ্রনীল তার কপাল থেকে নির্গত নীল রশ্মি দিয়ে অসুরের কালো জাদু ধ্বংস করে দিল। সেই রাতেই পাতাল অসুর ছাই হয়ে মাটিতে মিশে গেল, দুই জগতের সেতুবন্ধন। এই ঘটনার পর নাগ বংশের সবাই বুঝতে পারল, ইন্দ্রনীল সাধারণ কেউ নয়, সে হলো রক্ষক। রাজা বাসুকী ঘোষণা করলেন, ইন্দ্রনীল বড় হয়ে নাগলোক এবং মানবলোক এই দুই জগতেই সম্রাট হবে। আরিয়ান, চন্দ্রিকা এবং ইন্দ্রনীল এখন নীলগিরি পাহাড়ের সেই প্রাচীন মন্দিরে বাস করে। কথিত আছে, আপনি যদি কখনো নীলগিরি পাহাড়ের কোনো গুহার একটি ছোট বাচ্চার পায়ের ছাপ দেখেন, যা সোনার মতো চকচক করছে, তবে জানবেন আপনি ইন্দ্রনীল রাজ্যের সীমানায় দাঁড়িয়ে আছেন। সেখানে বাতাস থমকে যায়, সময় স্থির হয়ে যায়।